বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর আসতে থাকে বিভিন্ন দিক থেকে, ককটেল, আগুন, বাস পোড়ানো। এদিকে সংবাদ মাধ্যমগুলো একের পর এক নানা ধরনের শঙ্কার কথা বলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শেখ হাসিনা এবং তার দোসরদের ফাঁসির রায় আজকে সেই রায় হওয়ার সাথে সাথে ভারত থেকে সরাসরি এবং ভারতীয় গোয়েন্দা বাহিনী একের পর এক ফোন দিয়ে হুমকি দিচ্ছে আন্তর্জাতিক আদালতের অ্যাডভোকেটদের এবং বিচারকদেরকে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে। বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি। তবে রায় ঘোষণার আগে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয়। প্রসিকিউশন টিমের সদস্যরা জানান, গতকাল রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেওয়া হচ্ছে, অকথ্য গালিগালাজ করা হচ্ছে। প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অসংখ্য ফোন পেয়েছি, এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে। এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়, এগুলো আমলে নেয়ার কিছু নেই। এদিকে রায় ঘোষণার জন্য বাংলাদেশ সহ বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রেজিস্ট্রার অফিস জানিয়েছে, আজ ট্রাইব্যুনাল 1 সকাল 11টায় বসবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে, 2024 সালের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন, যা গণহত্যা, খুন এবং ভয়াবহ নির্যাতনের শামিল। প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো সরাসরি আদেশ, অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী, তার দল, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন। গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং 25,000-এরও বেশি আহত, অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আজ রায় হতে যাওয়া মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, গণহত্যা পরিকল্পনা, মানবতা বিরোধী অপরাধের 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাড্ডা এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায়কে কেন্দ্র করে আজ রাজধানী ঢাকায় এক অস্বাভাবিক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার হচ্ছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন এবং হঠাৎ হঠাৎ সংঘর্ষ সব মিলিয়ে শহরটি যেন ভয়ঙ্কর নগরীতে পরিণত হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, সড়ক অবরোধ এবং পুলিশের সাথে সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল করে তোলে। একাধিক এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি ফোর্স মোতায়েন করেছেন, তবে উত্তেজনা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে দমন করার অভিযানে এবার জড়িত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, লকডাউন কর্মসূচির মাধ্যমে ইউনূস সরকারের সকল প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করা হবে। এই লকডাউন আসলে শাটডাউনে চলে যাবে এবং গভর্নমেন্টের চ্যাপ্টার ক্লোজ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে এই আন্দোলন কন্টিনিউ করবে এবং আমরা বিশ্বাস করি যে এই অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং বাংলাদেশ একটা ইনক্লুসিভ ইলেকশন এবং সেটা একটা নিউট্রাল গভর্নমেন্টের মাধ্যমে যারা সত্যিকার অর্থে দক্ষ থাকবে, নিরপেক্ষ থাকবে এবং বাংলাদেশের যে বিদ্যমান আইন নিয়ম কানুন সংবিধান রয়েছে সেটি আলোকে হবে। সেটি না হওয়া পর্যন্ত বাংলাদেশে আসলে এই আন্দোলন চলমান থাকবে এবং লকডাউনের টাইমলাইন কিন্তু আমি মনে করি যে এই টাইমলাইন এটা একটি বিগিনিং মাত্র, কিন্তু এই টাইমলাইন শেষ হবে যখন দখলদার সরকারের বিদায় হবে, যে কারণে আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন আসলে চলমানই থাকবে। এছাড়াও পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরো বড় লড়াই বাঁধবে। যারা বাধা দিচ্ছে এবং যারা আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে তাদের নাম আলাদা করে নোট করা হচ্ছে। ভবিষ্যতে তাদের এক ভয়ঙ্কর পরিণতি দেখতে হবে। বাধা দিলে কিন্তু বাঁধবে লড়াই, এ লড়াই চলবে, বাধা দিয়ে বন্ধ করা যাবে। তবে যেসব আমলা সামরিক, বেসামরিক এবং বাহিনীর যেসব লোক, সরকারের চেলা চামুন্ড যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন, তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি, কেউ নিস্তার পাবেন না। ঢাকার সাধারণ মানুষ এই পরিস্থিতিতে আতঙ্কিত ও উদ্বিগ্ন। রায় ঘোষণাকে কেন্দ্র করে যে ধরনের সহিংসতা এবং মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে তা আগামী কয়েকদিন পরিস্থিতিকে আরো। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, চিফ প্রসিকিউটর যেভাবে একের পর এক সকল মামলাকে উন্মোচন করেছেন এবং সব দোষীদেরকে শাস্তির আওতায় এনেছেন, আর এই তার সাফল্যকে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সারা দেশে। অন্য সেনা কর্মকর্তাদের মতো তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে চাইছেন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।